বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত যারা এসএলএসটি বাংলার ওপর পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করে ভেরিফিকেশনের ডাক পেয়েছো বা ইন্টারভিউ খুব শীঘ্রই তোমাদের শুরু হবে, তাদের জন্য প্রযোজ্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে আমি বেশ কিছু এমন প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো সাধারণত ওপর দিয়ে দেখতে খুব সহজ সরল প্রশ্ন বলে মনে হলেও ভেতরে তার যে উত্তর দেওয়ার পদ্ধতি সেখানে অনেক সময় অনেক জটিলতা থাকে বা অনেক ছোট্ট ছোট্ট ভুল তোমার স্মার্টনেসকে একটুখানির জন্য হলেও বিঘ্নিত করে। তো প্রথমেই চলে যাব সেরকম কিছু প্রশ্নে। সেই প্রশ্নগুলো তোমরা কিভাবে ফেস করবে তার জন্যই কিন্তু আমার তরফ থেকে তোমাদেরকে একটা ক্লাস প্রোভাইড করা হচ্ছে। ক্লাসের অ্যাডমিশন ডেট 15 থেকে 17 তারিখ, মানে 15, 16, 17 এই 3 দিনের মধ্যে তোমাদেরকে একটা ন্যূনতম ফিস পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে হবে। দেন 18 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। 18 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং মোটামুটি 5 দিনের ক্লাসটা চলবে। তোমরা অনেকেই বিভিন্ন কাজের সঙ্গে বা কর্মের সঙ্গে যুক্ত আছো, সেই কারণে আমি কিন্তু ক্লাসের যে টাইমিং সেটা সন্ধ্যের পর 8:30, 9টার পর একটা টাইমিং রেখেছি। টানা 5 দিন একটা র্যান্ডাম প্রিপারেশন পিরিয়ড তোমরা পেয়ে যাবে আমার তরফ থেকে। তো বলবো অবশ্যই এই ক্লাসটায় যুক্ত হও। এই যে প্রশ্নগুলো আমি অনেকগুলো আজকে বাঞ্চ অফ কোয়েশ্চেন্স তোমাদের জন্য নিয়ে এসেছি, সেগুলো একটু আলোচনা করব যে এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমরা কীরকম ভুল করো। তো প্রথমেই 1 নম্বর যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, প্রশ্নটা পৃথিবীর সবথেকে সহজ সরলতম প্রশ্ন, কিন্তু উত্তর দিতে গিয়ে তোমরা সেখানেও ইন্টারভিউয়ের সময় গন্ডগোল করে ফেলো। কি প্রশ্ন? তোমার নাম কি? লক্ষ্য করছি অনেক ক্যান্ডিডেটকে শেখানো হচ্ছে যে তোমার নাম কি জিজ্ঞেস করলেই তোমরা শুরু হয়ে যাবে আমার নাম অমুক, আমি অমুক জেলা থেকে আসছি, আমার বাড়ি অমুক জায়গায়, আমি এত সালে মাধ্যমিক পাশ করেছি, এত সালে অমুক উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, এত সালে আমার গ্র্যাজুয়েশন হয়েছে, আমি বিএড করেছি অমুক কলেজ থেকে, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, প্রকৃতপক্ষে তোমার নাম কি জিজ্ঞেস করলে এত কথা বলার প্রয়োজন আছে কি? খুব ঠান্ডা মাথায় বুঝবে 3টে প্রশ্ন প্রায় একই রকম। তোমার সম্পর্কে বলো আর তোমার পরিচয় দাও, একই প্রশ্ন, সেম প্রশ্ন। উত্তর কি পুরোপুরি সেম হবে? পুরোপুরি এক হবে? ভাবনা চিন্তা করার জায়গা রয়েছে, ভাবো। এবং এর উত্তর পাওয়ার জন্যই আমার ক্লাসটাতে ভর্তি হতে হবে। এই বিষয়গুলোর উত্তরই কিন্তু আমি ক্ল্যারিটির সঙ্গে তোমাদেরকে দেবো, যাতে করে ওই ভুলগুলো না হয় যে ভুলগুলো ইউজুয়ালি তোমরা করছো। নেক্সট চলে যাব পরের পেজে। তার আগে বলে রাখি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দেখে নাও। 8293588959 এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ভর্তির জন্য অবশ্যই খুব শীঘ্রই তোমরা যোগাযোগ করতে পারো। নেক্সট পেজ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দীর্ঘদিন এসএলএসটি বন্ধ, তাও অন্য চাকরির চেষ্টা না করে এই চাকরির জন্য অপেক্ষা করছো কেন, বা এই চাকরির জন্য অপেক্ষা করছেন কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর কি হবে? শুধুমাত্র শিক্ষকতাকে ভালোবাসি, আমি একজন মহান শিক্ষক হতে চাই, যেটা রিয়েলিটি, যেটা বাস্তব। তাহলে আপনার জীবনযাপন চলছে কিভাবে? মোটামুটি তো সবাই একটা সার্টেন এজে পৌঁছে গেছেন। তাহলে আপনি খাচ্ছেন কি, আপনি করছেন কি, বর্তমানে কি করছেন, বর্তমানে আপনি কোন পেশার সঙ্গে যুক্ত আছেন? খুব সহজ একটা উত্তর, টিউশনি করি, পড়াই। কোন ক্লাসের স্টুডেন্ট পড়ান? তারপর যখন ডেমনস্ট্রেশন দিতে হবে, হয়তো দেখা গেল আপনি বলে বসলেন বা তুমি বলে বসলে 9, 10 পড়াই। ডেমনস্ট্রেশনের সময় দেখা যাচ্ছে 9, 10 পড়াতে গিয়ে তুমি হাম্বল করছো, কোথাও কোথাও ঘাবড়ে যাচ্ছ। তখন প্রশ্ন উঠবে, তাহলে স্টুডেন্টদেরকে কি এইভাবে পড়ান? ব্যাপারটা সহজ আবার জটিল, তো ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে। নেক্সট, পেশা হিসেবে শিক্ষকতাকে কেন বেছে নিয়েছেন? পেশা হিসেবে শিক্ষকতা তার কি কি পয়েন্ট আছে? শুধু আমার শিক্ষক হতে ভালো লাগে, শিক্ষকতা মহান কাজ, সবারই এই উত্তরগুলো হয়তো মুখস্থ। যে শিক্ষকতা একটা মহান কাজ, আমি ছাত্রছাত্রীদের মানুষ করে গড়ে তুলতে চাই, আমি দেশ গড়তে চাই, তাহলে তো চাকরি পাওয়ার প্রয়োজন নেই, সমাজসেবা হয়ে যাবে তাহলে ওটা, তাই না? তো চাকরি পাওয়ার বিনিময়ে তো আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি, মানে পয়সা পাবেন, মায়না পাবেন। তো সেই জায়গা থেকে শুধুমাত্র তো আমরা নিশ্চয়ই দেশ গড়তে চাই এটাই নয়, কিছু ক্রাইটেরিয়াস আছে। কি কি ক্রাইটেরিয়া, কি কি পয়েন্ট? পেশা হিসেবে শিক্ষকতার গুরুত্ব, এই কারণে আমি এই গুরুত্বপূর্ণ পেশার সঙ্গে যুক্ত হতে চাই। এটা একদিকে আমার যে মনিটারি জায়গা সেখানে তো অবশ্যই হেল্প করবে, প্লাস তার সঙ্গে আমার কিছু আদর্শ আছে, কিছু এথিক্স আছে, সেটার উপর বেস করে কিন্তু আমি শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছি। সেগুলো বলতে হবে, সেগুলো জানার জন্য আমার সঙ্গে পার্সোনালি ক্লাসে জয়েন করতে হবে। নেক্সট, প্রিয় সাহিত্যিককে। আবার এগেইন বাংলা সাহিত্যের স্টুডেন্টদের জন্য সব থেকে সোজা প্রশ্ন। এবার প্রিয় সাহিত্যিক এখানে আমি লিখেছি, এটা কবিও হতে পারে। প্রিয় সাহিত্যিক বা প্রিয় কবিকে। এবার আপনি ভাবলেন বা তুমি ভাবলে যে একটা জটিল কঠিন কবির নাম নিয়ে নেব, বেশ একটা স্ট্যান্ডার্ড, আচ্ছা জীবনানন্দ দাশ।
খবরদার এই ভুলটা কোনোদিনও করবে না। যে কবি বা সাহিত্যিকের বেশিরভাগ লেখা তোমার পড়া নেই, বা যে কবি বা সাহিত্যিক সম্পর্কে একটা ভালো স্ট্যান্ডার্ড নলেজ তোমার নেই, তার নাম নেবে না। এমন কবি সাহিত্যিকের নামই নেওয়া এখানে বাঞ্ছনীয় যার সম্পর্কে তুমি অ্যাটলিস্ট কিছু জানো। ফট করে জীবনানন্দ দাশ বলে দেওয়ার পরেই যদি এরপরই সাডেন একটা প্রশ্ন আসে যে শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়, জীবনানন্দের কোন কবিতার লাইন? বলতে না পারলে কিন্তু অপমানিত হতে হবে যে আপনার প্রিয় কবি অথচ আপনি তার লেখা কবিতার লাইন বলতে পারছেন না, বা কোনো একটি তার লেখা কবিতা আবৃত্তি করে শোনান। আসতেই পারে এরকম জায়গা। তো সেই জন্য বুঝে প্রিয় সাহিত্যিক, প্রিয় কবি, তার সম্পর্কে সাফিসিয়েন্ট তথ্য জেনে তবেই নাম করো। যার নামই করতে চাও তার সম্পর্কে সাফিসিয়েন্ট তথ্য জোগাড় করে রাখো। নেক্সট, বর্তমান সময়ে পড়া কিছু বইয়ের নাম। বর্তমান সময়ে বাংলা সাহিত্যের লোক তুমি, তো কি পড়ছো? বর্তমানে কি পড়ছো? পত্রপত্রিকা পড়লে কি পড়ছো? পরের প্রশ্নই আছে, পত্রপত্রিকা পড়া হয়? পড়া হয়? যদি পড়া হয় তবেই যেন হ্যাঁ বলা হয়। না পড়া হয় বা পড়ি না কিন্তু আমি বলে দিলাম হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে পড়লে কি পড়া হয়, কোন ধরনের পত্রপত্রিকা পড়া হয়। বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা কোনগুলো আছে? সাহিত্য পত্রিকা কি আছে? পত্রপত্রিকা তো অনেক আছে, এবার সাহিত্য পড়া হয়, কেউ বললো হ্যাঁ পড়া হয়, যেই জিজ্ঞেস করা হলো কি পড়া হয়, না সানন্দা পড়া হয়, 19-20 পড়া হয়। উত্তর পুরো একদম গুবলেট হয়ে গেল। তো পরিস্থিতি এবং গুরুত্ব বুঝে উত্তর দিতে হবে। আমি বলছি না সানন্দা পড়া খারাপ বা 19-20 পড়া খারাপ, পড়তেই পারো, যার যার রুচি অনুযায়ী সে পড়তে পারে, কিন্তু এগুলো কিন্তু সাহিত্য পত্রিকা নয়। এগুলো সাহিত্য পত্রিকা নয়, দেশ সাহিত্য পত্রিকা। এবার কেউ যদি দেশ না পড়ে সে দেশের নাম যেন না করতে যায়। তো এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে। নেক্সট, মহিলাদের ক্ষেত্রে যারা মহিলা ক্যান্ডিডেট, বিবাহিত, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘাবড়ে দেওয়ার মতো প্রশ্ন। বিবাহিত? হ্যাঁ বা না? না হলে তো ঠিক আছে, বাড়িতে কে আছে? না বৃদ্ধ বাবা মা আছে, পিতামাতা আছে, হয়ে গেল। যদি হ্যাঁ হয় উত্তর যে হ্যাঁ বিবাহিত, সন্তান আছে, এগেইন আমি ধরছি হ্যাঁ হলো, হ্যাঁ সন্তান আছে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি দূরে চাকরি পান বা যদি দূরে চাকরি পাও, সন্তান রেখে যাবে? চাকরি নেবে, করতে যাবে? এবার তুমি গেছোই ওখানে চাকরি করতে, অবভিয়াস অ্যান্সার হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। তারপরেই একটা প্রশ্ন এলো, সাপোজ বাচ্চার প্রতি দায়িত্ববোধ সেখানে নষ্ট হবে না? বাচ্চার প্রতি দায়িত্ববোধ সেখানে কোথাও একটা অসুবিধা হবে না? নিজের বাচ্চা প্রতিপালনের দিকটাকে গুরুত্ব না দিয়ে অন্যের বাচ্চা মানুষ করতে যাওয়া হচ্ছে বেসিক্যালি। তো শুধুই কি মনিটারি প্রয়োজন? না, আমার টাকার খুব দরকার স্যার, এইটা বলাটা এখানে ভুল। তো নিজের বাচ্চা মানুষের সঙ্গে সঙ্গে কিভাবে দেশের দশের উপকার করা যায়। আমি ইন্টারভিউ দিতে এসেছি একটা মহৎ কাজ করার জন্য, শুধুমাত্র আমার টাকা দরকার বলেই চাকরি করতে এসেছি সেটা নয়। বেশিরভাগ ক্ষেত্রে সরকারি স্কুলগুলোর হাল বর্তমানে খারাপ কেন? টিচারদের ইন্টেনশন, মোটিভেশনই হয়ে গেছে টাকা রোজগার করবো এখান থেকে, করে নিজের বাড়ি চলে যাব, নিজের ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে ভর্তি করব। বেশিরভাগ মানুষ এখন তার ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে ভর্তি করছে। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সরকারি স্কুলের এই অবস্থা কেন? প্রাইভেট স্কুলের প্রতি মানুষের এত ঝোঁক বাড়ছে কেন? কারণ সরকারি স্কুলের টিচাররা তাদের যে টিচিং এবিলিটি সেটাকে এনহ্যান্স করছে না সময়ের সঙ্গে সঙ্গে। তাদের পড়ানোর যে কোয়ালিটি আগে ছিল, আগে প্রচুর মহান শিক্ষকরা সরকারি স্কুলে পড়িয়ে গেছেন, সরকারি স্কুলে পড়ে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট তৈরি হয়েছে, বর্তমানে হচ্ছে না। বড় বড় সাহিত্যিকরা সবাই সরকারি স্কুলের নিজেরা টিচার ছিলেন, নয়তো তারা পড়িয়েছেন কখনো না কখনো, বা নিজেরা পড়েছেন সরকারি স্কুলে, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না। প্রাইভেটাইজেশনের দিকে সবার নজর। তো ভালো পড়ানো হচ্ছে না, শুধু টাকার জন্য চাকরি চাই, এই ব্যাপারটা। তো সেই জায়গা থেকে প্রতিটা অ্যান্সারে এস্টাবলিশ করতে হবে নিজের ভাবনা চিন্তা, যে আমি অ্যাজ আ গুড টিচার, অ্যাজ আ গুড হিউম্যান বিইং শিক্ষকতাকে আদর্শ মেনে শিক্ষকতা করতে আসছি, মায়না পাওয়ার জন্য আসছি না। কথাবার্তায় যেন সেটা প্রকাশ পায়, তবেই ইন্টারভিউয়ের সার্থকতা। আমি জানি না কোন স্ট্যান্ডার্ডের ইন্টারভিউ হবে, যদি হায়ার লেভেল স্ট্যান্ডার্ডের ইন্টারভিউ হয়, যথাযোগ্য স্ট্যান্ডার্ড মেনে ইন্টারভিউ হয়, তাহলে কিন্তু ভালো স্ট্যান্ডার্ড প্রশ্ন আসবে। এই ধরনের প্রশ্ন ফেস করতে হবে। নেক্সট, পুরুষদের ক্ষেত্রে প্রশ্ন, বৃদ্ধ বাবা মা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তাদেরকে রেখে আপনাকে ধরুন চাকরি দেওয়া হলো বহু দূর, মানে আপনার নিজের জেলা থেকে বহু দূর, যাবেন তো? প্রথমেই বলে দিতে হবে হ্যাঁ সে তো যাবো নিশ্চয়ই। তাহলে যাবেন যে, পরিবারের প্রতি তাহলে আপনার দায়িত্ববোধ কে পালন করবে? পরিবারকে কে দেখবে? কিভাবে করে দুটো ব্যালেন্স করবেন, ফ্যামিলি লাইফ
আর প্রফেশনাল লাইফ, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্সটা কিভাবে করবেন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। দূরের প্রশ্ন আসতে পারে, যে যত দূরেই দেওয়া হোক না কেন পোস্টিং, যাবেন তো, করবেন তো চাকরিটা। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে টিচার নেই, স্কুলগুলিতে স্টুডেন্ট আছে কিন্তু শিক্ষকের অভাব, তো আপনাকে যদি শিক্ষক হিসেবে সেখানে পাঠানো হয়, সেই গ্রামের সাধারণ ছেলে মেয়েগুলিকে মনোযোগ দিয়ে পড়াবেন তো, যাবেন তো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব বুঝে অ্যান্সার দিতে হবে। মিথ্যা কথা অতিরিক্ত আবেগ দিয়ে বললেও সেটা মিথ্যা বোঝা যায়, তো যেটা সত্য যতটুকু করা সম্ভব এবং যেটার মধ্যে একটা আদর্শবাদিতা থাকবে, যেটার মধ্যে একটা সৎ ব্যাপার থাকবে, সেই রকম অ্যান্সার দিতে হবে। নেক্সট, ডেমো ক্লাসে কোন দিক মাথায় রাখতে হবে? প্রচুর জায়গায় দেখছি 8 মিনিটের ডেমো, 10 মিনিটের ডেমো। বাবা, অত টাইম নেই তোমাকে বসিয়ে 8 মিনিট 10 মিনিট ধরে তোমার বক্তব্য শুনবে। একদম বাজে কথা, বাজে ভুলভাল ব্যাপার। এক তো ডেমো টাইম খুব ছোট্ট করে মেনশন করা থাকে 4 থেকে 5 মিনিট, সেটাকেও অনেক সময় 2 মিনিটে দেখে বলে যাও বাবা হয়ে গেছে। এবার ওই 2 মিনিটে নিজেকে তুমি কিভাবে প্রতিষ্ঠা করবে, তোমাকে ধরেই নিতে হবে যে তুমি ঢুকবে আর বেরোবে। ডেমোর ক্ষেত্রে পার্টিকুলার বলছি, কারুর ক্ষেত্রে হতে পারে অনেকক্ষণ ধরে ডেমোটা দেখলো, সেটা তার লাকের ওপর ডিপেন্ড করছে, কেননা টাইমিংয়ের ব্যাপার থাকে, লাঞ্চ টাইম, টিফিন টাইম, যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের মুড মর্জি মেজাজের ওপর ডিপেন্ড করে, যে কাউকে অনেকক্ষণ ধরে দেখা হলো, কাউকে বলা হলো ঠিক আছে হয়ে গেছে চলে যাও, তো ওইটুকুনি টাইমে নিজেকে প্রকাশ করবে কি করে? ডেমোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেগুলো মাথায় রাখতে হবে, প্রথমেই একটা ছোট্ট করে মনোযোগ আকর্ষণ প্রক্রিয়া। তার মানে এই নয় যে বাংলা পড়াতে গিয়ে তুমি ইতিহাসে চলে গেলে, তোমার ইতিহাস বলতে বলতেই ডেমো শেষ হয়ে গেল। মনোযোগ আকর্ষণ মানে জাস্ট একটা সার্টেন শক পয়েন্ট বা একটা ইন্টারেস্ট সিকিং, যেটাকে আমরা বলি যে সিকিং দেয়ার ইন্টারেস্ট, স্টুডেন্টদের ইন্টারেস্ট সিক করতে হবে আমাকে, সেইটা। নেক্সট হচ্ছে বিষয়বস্তু উপস্থাপন এবং বিশ্লেষণ, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অফ ডেমো। এটা করতেই তুমি স্কুলে যাচ্ছ, বিষয়বস্তুটাকে উপস্থাপন করতে যাচ্ছ, স্টুডেন্টদেরকে পড়াতে যাচ্ছ, বিষয়বস্তু বোঝাতে যাচ্ছ। এবং এইটা করতে করতে পাশাপাশি কি চলবে? ব্ল্যাকবোর্ড ইউজ করার পদ্ধতি। ডেমোর ক্ষেত্রে ব্ল্যাকবোর্ডে শ্রেণী লিখতে হয়, ডেট লিখতে হয়, এগুলো নিশ্চয়ই জানো প্রত্যেকে। কোন একক পড়াচ্ছ সেই এককটার নাম লিখতে হয়, যে আমি অমুকটা পড়াচ্ছি। ব্ল্যাকবোর্ডে ইউজ করতে হবে, ব্ল্যাকবোর্ডের ইউজ দেখা হয়, সেটা করতে হবে। নেক্সট একটা থাকে প্রশ্নকরণ, সমাপ্তিকরণ। এই দুটো বেশিরভাগ ক্ষেত্রে আস্তে আস্তেই ইন্টারভিউ শেষ হয়ে যায়, দরকার পড়ে না। তাহলে কোনগুলোর দিকে গুরুত্ব দিতে হবে? মনোযোগ আকর্ষণ করে বিষয়বস্তু উপস্থাপন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে তার সঙ্গে ব্ল্যাকবোর্ড ইউজ করে এই বিষয়বস্তু উপস্থাপন করতে করতে তুমি ব্ল্যাকবোর্ড ইউজ করছো, সেখানে তোমার কণ্ঠস্বর, তোমার কথা বলার ভঙ্গি, তোমার প্রোনাউন্সিয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি না আঞ্চলিকতা কোনো দোষ, আঞ্চলিকতা কোনো দোষ নয়, এক একটা জায়গার এক এক রকম ভাষাগত বৈচিত্র্য বা বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু তোমার চাকরিটা যে সেই এলাকাতেই হবে তার কোনো মানে নেই। তুমি একটা অন্য এলাকায় চাকরি করতে গেলে সেখানে আবার ভিন্ন রকম আঞ্চলিকতা। তো আমাদেরকে যেটা বেসিক্যালি করতে হবে বা চেষ্টা করতে হবে, যেটা কলকাতার কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ক্যালকাটা, সাধারণ মানুষের মুখের বাংলা ভাষা, যেটাকে স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন চলিত ভাষা, কলকাতাইয়া ভাষা, সেই রকম ন্যাচারাল যে বইয়ের ভাষা, সেই বইয়ের ভাষা ব্যবহার করতে হবে। যেমনভাবে আমি কথা বলছি, যতটা পারা যায় এইভাবে করে কথা বলতে হবে, সেখানে কোনো আঞ্চলিকতা, কোনো রকম টান, শব্দের মধ্যে টান, কথায় টান, এটা যতটা সম্ভব বর্জন করতে হবে। এবার ছেলেবেলার অভ্যেস এত সহজে যাবে না, চেষ্টা করতে হবে পরিষ্কারভাবে বাংলাটা বলা, প্রোনাউন্সিয়েশন ভালো হতে হবে, ভয়েস খুব ইম্পর্টেন্ট, গলার স্বর। তুমি একটা ইন্টারভিউ দিতে গেছো, রুমটা অনেক বড়, দূরে বসে আছেন যারা নিচ্ছেন ইন্টারভিউ, টিচাররা, তো তুমি এখানে বোর্ডের সামনে দাঁড়িয়ে বলছো আজকে আমি আজকে পড়াবো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটা আজকে আমি পড়াবো। এই যে গলাটার মধ্যে কোনো ব্যাপার নেই, গলাটার মধ্যে কোনো ইম্প্যাক্ট নেই। যারা শুনছে, স্টুডেন্টরা শুনবে, এখনকার দিনের বাচ্চা ছেলে মেয়ে বলবে ধুর ম্যাম কি বকছে, আমরা আমাদের কাজ করি, বা স্যার কি বকছে বকুক, আমরা আমাদের কাজ করি। তো স্যার ম্যামের ভয়েস ইম্প্যাক্টফুল হতে হবে টুয়ার্ডস দ্য স্টুডেন্টরা শুনতে বাধ্য, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি তুমি শুনবে, সেই রকম ভয়েস থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু একটু প্র্যাকটিস করা দরকার, একটু শেখার প্রয়োজন আছে। তো এই হচ্ছে টোটাল একটা প্রশ্ন এবং প্রশ্নের ধাঁচ। এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলি। বিএড সবাই করে এসছো, সবাই সেখানে অনেক কিছু শিখে এসছো, জেনে এসছো। ফট করে প্রশ্ন করা হলো যে তুমি একটি বাচ্চাকে অভিষেক পড়াচ্ছ, অভিষেক পড়তে গিয়ে বাচ্চাটি বারবারই কবিতাটি পড়ে তার মানে করতে পারছে না,
তো তুমি একবার পড়ালে হলো না, তুমি দ্বিতীয় দিন আবার অভিষেক সেই ক্লাসে গিয়ে রিপিট করলে, দেখছো হলো না, অসুবিধা হচ্ছে, বাচ্চারা পারছে না, তুমি আবার অভিষেক সেই ক্লাসে গিয়ে পড়ালে এবং বারংবার তাদের ভুলগুলি তুমি সংশোধন করতে করতে তাদেরকে শেখাচ্ছ, রেমেডিয়াল টিচিং দিচ্ছ, বারবার করে তাদেরকে শেখাচ্ছ। এবং এরকম করতে করতে দেখা গেল যে 3-4 দিন পর কিন্তু বাচ্চাগুলি অভিষেক যে চ্যাপ্টারটা সেটা খুব সুন্দরভাবে বুঝে গেছে এবং তারা নিজেরাই তখন প্রশ্ন উত্তর জিজ্ঞেস করলে দিতে পারছে, উত্তর দিতে পারছে বা প্রশ্ন উত্তর লিখতে পারছে। তাহলে এবার এইটা বলে তোমাকে প্রশ্ন করা হলো, এখানে তুমি শিক্ষা পদ্ধতির যে শিক্ষাবিজ্ঞান যে পড়ে এসছো, তুমি বিএড করে এসছো, সেখানকার কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করলে, কি পদ্ধতি অ্যাপ্লাই হলো এখানে? খুব সুন্দর প্রশ্ন। কার সৃষ্টি করা পদ্ধতি, কিসের পরীক্ষা ছিল পদ্ধতিটার সঙ্গে সংযুক্তভাবে? এই রকম ধরনের প্রশ্ন আসতে পারে। বা সাপোজ প্রশ্ন করা হলো যে একটা টপিক তুমি পড়াবে, হারিয়ে যাওয়া কালিকলম পড়াবে, তো হারিয়ে যাওয়া কালিকলম পড়াবার আগে তুমি স্টুডেন্টদেরকে স্ক্যাফোল্ডিং করো, কিভাবে করবে? বা প্রশ্ন করা হলো তুমি ক্লাসে পড়াচ্ছ, স্টুডেন্টরা তোমার কথা শুনছে না, মারামারি করছে, নিজেদের মধ্যে ঝামেলা করছে, এবং তুমি লক্ষ্য করছো বারবার বলার পর প্রত্যেকটি স্টুডেন্ট মোটামুটি আন্ডার কন্ট্রোল হলেও একটি ছেলে, সাপোজ শ্যাম বলে একটি ছেলে, সে কিছুতেই কথা শুনছে না, একদমই অবাধ্য, তার মধ্যে কিছু প্রবলেমস আছে, ছেলেটিকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে, তুমি কিভাবে সামলাবে বাচ্চাটিকে? এখানে তোমার কিন্তু বলবার জায়গা রয়েছে, এটা কিন্তু অপশান প্রশ্ন নয়, যেমন পরীক্ষা দেওয়ার সময় দিয়েছো যে অপশানে টিক মারতে হবে। এখানে তোমার বলবার জায়গা রয়েছে, কিভাবে তুমি হ্যান্ডেল করবে, ক্লাস ম্যানেজমেন্ট কিভাবে করবে। খুব দুষ্টু বাচ্চা, ক্লাস ম্যানেজমেন্ট কিভাবে করবে, ক্লাস নিতে দিচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইন্টারভিউতে আসতে পারে বা ফেস করার মতন পরিস্থিতি তৈরি হতে পারে। আমি ধরে রাখবো সব থেকে কঠিন পর্যায় কোনটা, সেই অনুযায়ী আমি নিজের প্রিপারেশন নিয়ে যাব। এবার প্রশ্ন তো সব থেকে সহজও হতে পারে। সাপোজ জিজ্ঞেস করলো আপনার নাম কি, আর চর্যাপদের আবিষ্কর্তাকে, যান চলে যান, হয়ে গেছে, এটাও হতে পারে। কিন্তু ওটা ভেবে তো আমাকে গেলে চলবে না, আমাকে হাইয়েস্ট যে কোয়ালিটি অফ ইন্টারভিউ সেটা ভেবে যেতে হবে। সেটা যদি প্রিপারেশন নিতে চাও, সেই জন্য যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে বলবো যে বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত হয়ে অবশ্যই আমাদের ক্লাসে যুক্ত হতে পারো। এখানে ক্লাসের ডিটেলস দেওয়া আছে, অ্যাডমিশন শুরু হয়ে গেছে, 15 থেকে 17 তারিখ পর্যন্ত অ্যাডমিশন চলবে, ক্লাস শুরু হয়ে যাবে 18 তারিখ, যেহেতু যে ডেটটা সেটা 23 তারিখ অ্যাপ্রক্সিমেট দেওয়া হয়েছে, এবং তারপর সো অন চলতে পারে। প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি ডেমো দেখা হবে, ডেমো করিয়ে দেওয়া হবে প্রয়োজন পড়লে, যাতে করে ডেমো দিতে গিয়ে কারোর অসুবিধা না হয়। প্রশ্ন করে সেই উত্তর নেওয়া হবে, প্রশ্ন উত্তরে যেন কোনো গণ্ডগোল না হয় সেটা দেখা হবে। উত্তর যদি ভুল হয়, সঠিক উত্তর কেমন হতে পারে, প্রবাবল উত্তর কেমন হতে পারে, সেটা আমি বলে দেবো। সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে, তার জন্য কন্ট্যাক্ট করতে হবে এই নাম্বারে 8293588959, এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে হবে। খুবই ন্যূনতম একটা ফিজ রাখা হয়েছে, যেটা তোমার জীবনের থেকে এবং একটা চাকরি পাওয়ার থেকে কখনোই বেশি নয়। খুব ন্যূনতম একটা ফিজের বিনিময়ে এই সমস্ত ফেসিলিটিস তোমরা পেয়ে যেতে পারো। খুব দ্রুত ভর্তি হও, অনেকে অলরেডি কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে গেছে, অনেকেই পেমেন্ট করে দিয়েছে। বাকি যারা এখনও ভাবছো করবো কি করবো না, যাবো কি যাবো না, তাদেরকে বলবো ভাবনা চিন্তা রেখে ভর্তি হয়ে যাও, অনেক ভালো সুবিধা তোমরা এখান থেকে পেতে পারো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।